আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইলেকট্রন থিওরি। এই ইলেকট্রন থিওরিটা এই টোটাল সোলার টিউটোরিয়াল যে কম্বিনেশনটা আপনারা পাচ্ছেন তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এই যে ইলেকট্রিসিটি যা সূর্যের আলোর থেকে ফোটন দ্বারা জেনারেট হচ্ছে, তার মেন ক্যারিয়ার যে বাহক সেটা কিন্তু হলো ইলেকট্রন। এখন এই ইলেকট্রনকে আমরা কোথায় পাবো সেটা হচ্ছে একটা সবথেকে বড় প্রশ্ন। তো এই লেকচারের মাধ্যমে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জিনিসগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো। এখানে এমন অনেকেই থাকবেন যারা এই ভিডিওটা দেখবেন যাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর্টস বা কমার্স হতে পারে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাথে অতটা ভালোভাবে পরিচিত না। তো আমি চেষ্টা করব যাতে খুব সহজ এবং সাধারণভাবে আপনাদের কাছে জাস্ট বেসিক সায়েন্সটা তুলে ধরা যায়, কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। তো তার জন্য প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হলো অ্যাটম বা পরমাণু বলতে কি বোঝায়। এখন পরমাণু হলো একটা মৌলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, একটা ক্ষুদ্রতম পার্ট বলতে পারি একটা মৌলের, যেটাকে বলা হয় পরমাণু। এবং এই পরমাণুটার উপর ডিপেন্ড করে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এক হয়ে আছে, ঠিক আছে? তো এই যে অ্যাটম বা পরমাণু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা তিনটে পার্ট দেখতে পাই। একটাকে বলে প্রোটন, একটাকে বলে ইলেকট্রন, আর একটাকে বলে নিউট্রন। তো তিনটে আমরা সাব অ্যাটমিক পার্টিকেল দেখতে পাই, প্রোটনস, ইলেকট্রনস আর নিউট্রনস। তো এই যে ইলেকট্রনস যেটা আমরা অ্যাটমকে ভাঙলে দেখতে পাই, সেই ইলেকট্রনসই হচ্ছে মেনলি রেসপন্সিবল ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, ঠিক আছে? এবার আমি একটু বিস্তারিতভাবে বলি, যেটা একটু জানা আমার মনে হয় যে প্রয়োজনের মধ্যে পড়ে, যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়। অ্যাটমিক নাম্বার বলতে বোঝায় এই যে আমি বললাম যে অ্যাটমকে ভাঙলে আমরা তিনটে ছোট ছোট জিনিস, মানে তিন ধরনের জিনিস দেখতে পাই, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তো এই একটা অ্যাটমের মধ্যে কতগুলো সংখ্যক প্রোটন বর্তমান আছে তাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আর যেমন সব কিছুর আমরা ওয়েট জানি যে সব কিছুরই ওয়েট হয়, তেমনি অ্যাটমেরও ওয়েট হয়, যেটাকে অ্যাটমিক ওয়েট বলে। আর এই অ্যাটমিক ওয়েটটা আর কিছুই না, অ্যাটমের মধ্যে যে প্রোটনস আছে আর যে নিউট্রনস আছে তার সামেশন করলে বা তার যোগফল করলে যে নাম্বারটা আসে সেটাকেই বলা হয় অ্যাটমিক ওয়েট। এখানে আমি সাইডে একটা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখিয়েছি অ্যাটমের, মানে অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমি দেখিয়েছি। একটু সাইডে দেখলে, মানে আমি এখানে একটা স্ট্রাকচার বুঝিয়েছি, যেখানে আমি দেখিয়েছি মাঝে ছোট্ট একটা সেন্টার আছে, এই যে একটা সেন্টার দেখিয়েছি, তার সাইডে আমি কিছু এরকম ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথ এঁকেছি, এই যে, ঠিক আছে? এই যে মাঝে যে আমি ছোট সেন্ট্রালে যে আমি একটা এরকম সার্কেল করেছি, এই সার্কেলটাকে বলে অ্যাটমের নিউক্লিয়াস, এটাকে বলে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। একটা অ্যাটমকে ভাঙলে আমরা যতগুলো প্রোটন বা নিউট্রন পাবো, এই অ্যাটমের নিউক্লিয়াসটার মধ্যে প্রোটন আর নিউট্রনগুলো একসাথে অবস্থান করে। বলতে পারা যায় প্রোটন আর নিউট্রনের ঘর হলো এই নিউক্লিয়াসটা। আর ইলেকট্রনগুলো তার সাইডে এই যে কক্ষপথগুলো দেখা যাচ্ছে, উপবৃত্তাকার কক্ষপথগুলো দেখা যাচ্ছে, এই কক্ষপথগুলোতে ঠিক এইভাবেই আবর্তন করতে থাকে, ঠিক আছে? এই যে রোটেশন করতে থাকে। এই একটা, দুটো, তিনটে, আমি এখানে তিনটে উপবৃত্তাকার কক্ষপথ দেখিয়েছি। এইভাবে তিনটে, চারটে, পাঁচটা, ছটা এরকমভাবে চলতে পারে, ঠিক আছে? আর এখানে আমি দেখিয়েছি এই যে ইলেকট্রনগুলো জাস্ট এইভাবে ঘুরছে, এটাকে বলে আবর্তন করা বা রোটেট করছে। এখন
এই যে অ্যাটম, এই যে অ্যাটমিক স্ট্রাকচারটা আমি বোঝাচ্ছি, তার ভিতরে সেন্ট্রালে থাকে নিউক্লিয়াস আর সাইডে ঘুরছে ইলেকট্রন। এই অ্যাটম কিন্তু সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, মানে নিস্তড়িত হয়। একটা অ্যাটমের কোনো তড়িৎ বা এটাকে কি বলবো, একটা অ্যাটমের কোনো ইলেকট্রিসিটি থাকে না। ইলেকট্রিসিটি কখন জেনারেট হয়? যখন ওই অ্যাটম থেকে একটা ইলেকট্রন যায় বা ওই অ্যাটমটা বাইরে থেকে একটা ইলেকট্রন নেয়। এখন এই সমস্ত ঘটনা ঘটবে কি করে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে যেটা জানতে হবে, এই যে সেলগুলো, হ্যাঁ, এই সেলগুলোতে দেখুন আমি কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এখানে এঁকেছি। এরকম না, দেখুন আমি প্রথম সেলটাতে 2টো ইলেকট্রন এঁকেছি, তার পরেরটাতে কিন্তু আমি 8টা এঁকেছি, আর লাস্টের সেলটাতে কিন্তু আমি 1টা 2টো 3টে 4টে এঁকেছি। তার মানে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড অ্যাটমকে এখানে বোঝানোর চেষ্টা করেছি, একটা স্ট্যান্ডার্ড অ্যাটমকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। সেই স্ট্যান্ডার্ড অ্যাটমটা হলো সিলিকন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তার মানে তার মধ্যে 14টা প্রোটন আছে। আমি বলেছি যে নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম, এটাকেই বলে অ্যাটমিক নাম্বার। তো এখানে 14 লিখেছি, মানে এর মধ্যে 14টা প্রোটন এর মধ্যে বর্তমান আছে। আর একটা জিনিসও আপনাদের বলে দিই যে কোনো একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, ঠিক আছে? যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভের নাম্বার 1 হওয়ার কারণে একটা অ্যাটম কিন্তু নিস্তড়িত হয়। এবার আবার ফিরে আসি, যেটা আমি আলোচনা করছিলাম। প্রথম সেলে আমি দেখিয়েছি 2টো ইলেকট্রন আছে, দ্বিতীয় সেলে আমি দেখিয়েছি 8টা ইলেকট্রন আছে, আর তৃতীয় সেলে আমি দেখিয়েছি 4টে ইলেকট্রন আছে। এবার আমি ভেঙে বলি ব্যাপারটা। সিলিকনের 14টা প্রোটন, তার মানে সিলিকনে থাকবে হচ্ছে 14টা ইলেকট্রন, ঠিক আছে? এই 14টা ইলেকট্রনের মধ্যে প্রথমে আছে 2টো, তার পরের সেলটাতে আছে 8টা, তাহলে পড়ে রইল কটা? 2 + 8 10টা হয়ে গেল। 4টে পড়ে রইল যেটা কিনা বাইরের সেলের মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে? এবার দেখুন, এই যে কে সেলের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টো, এল সেলে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা, এম এ থাকতে পারে 18টা, আর এন এ থাকতে পারে ম্যাক্সিমাম 32 নাম্বার অফ ইলেকট্রনস। কিভাবে হলো, কেন হলো, এত ডিটেলসে জানার এই সোলার সিস্টেমের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই জন্য আমি অতটা ভাবে দেখাইনি। এবার তো এই যে লাস্টের সেলটায় যেটা 4টে ইলেকট্রন আছে, এই যে লাস্টের সেলটা, এই সেলটাকে বলা হয় ভ্যালেন্স সেল। এই সেলটাকে বলা হয় ভ্যালেন্স সেল, সব থেকে বাইরের যে কক্ষপথটা। এবং এই বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো এইভাবে আবর্তন করতে থাকে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এখন আমি জাস্ট একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি। একটা পরিবারের, আমি একটা পরিবারেরই এক্সাম্পল দিচ্ছি। একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে পারস্পরিক একটা সম্পর্ক থাকে। আমি ধরে নিই নিউক্লিয়াসটা হচ্ছে ফ্যামিলির হেড, যে কিনা সবাইকে নিজের কাছে আকর্ষণ করে এবং চায় যে সবাই তার কথা শুনুক। আর এই লাস্টের সেলে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে তারা হচ্ছে সেই অবাধ্য ফ্যামিলি মেম্বার যে কিনা নিউক্লিয়াসের কথাটা শুনতে চাইছে না। তার মানেটা কি? নিউক্লিয়াসের সাথে আর এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোর অ্যাটাচমেন্টটা অনেকটা কম। নিউক্লিয়াস কিন্তু এদেরকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারছে না। এর কারণ কি হবে? বাইরে থেকে যদি কোনো এক্সাইটমেন্ট আসে বা আমরা এনার্জি প্রোভাইড করি তাহলে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলিকে খুব সহজে কিন্তু আমরা এই অ্যাটম থেকে অন্য আরেকটা অ্যাটমের মধ্যে ট্রান্সফার করে দিতে পারি। যখনই এই অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখনই কি হবে? পজিটিভ প্রোটনের সংখ্যা বেড়ে যাবে, নেগেটিভ ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে সেটা হলো এই অ্যাটমটা একটা পজিটিভ আয়নে কনভার্টেড হবে, ঠিক আছে? পজিটিভ আয়নে একটা কনভার্টেড হবে যেটাকে বলা হবে ক্যাটায়ন, ঠিক আছে? এরপর আমি চলে আসি আর একটা জিনিস। এখানে দেখো আমি যেটা করেছি ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইন অ্যালুমিনিয়াম অ্যাটম। আমি আর একটা অ্যাটমকে নিয়েছি যেটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম।
এই যে আপনারা হয়তো অ্যালুমিনিয়াম দেখবেন, এই আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, খাবার খেতে যাই, ধরুন খাবার এক্সেস হয়ে গেল, আমরা সেটাকে প্যাকিং করিয়ে বাড়িতে নিয়ে আসি, তো ওরা একটা ফয়েল প্যাকের মধ্যে আমাদের খাবারটা প্যাক করে দেয়, আর আমরা বলি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকে খাবারটা কিন্তু প্যাক করে দিয়ে যাতে খাবারটা খুব গরম থাকে। তো অ্যালুমিনিয়াম হচ্ছে ওই যে ফয়েল প্যাকটা যেটা দেখতে পাই, ওটা কিন্তু অনেকগুলো অ্যালুমিনিয়াম অ্যাটমস একসাথে দিয়ে তারপর তৈরি করা হয়। সেই একটা অ্যালুমিনিয়াম অ্যাটমের ইলেকট্রনিক স্ট্রাকচার আমি এখানে দেখাবো। এখানে আমি লিখে নিয়েছি অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 13 আর অ্যাটমিক ওয়েট হচ্ছে 27। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার বা এটাকে মাস নাম্বারও বলতে পারি। হ্যাঁ, 27টাকে মাস নাম্বার বলা হয়, নাম্বার অফ ইলেকট্রনস প্লাস নাম্বার অফ প্রোটনস। ঠিক আছে, এবার নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। এবার অ্যালুমিনিয়ামে তাহলে প্রোটন আছে কটা? 13টা। ইলেকট্রন থাকবে সেম নাম্বারে, তাহলে 13টা হয়ে গেল। নিউট্রন কি থাকবে? জাস্ট এই মাস নাম্বারটা থেকে প্রোটন নাম্বারটা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে রইল 14টা। এবার আমি দেখাবো কিভাবে হবে। এই যে নিউট্রন 14টা আর প্রোটন 13টা, এরা কিন্তু এই নিউক্লিয়াসটার মধ্যে মানে একদম ঘেঁষাঘেঁষি করে নিজেদের জায়গা দখল করে রয়ে যাচ্ছে। বাকি থাকছে এই ইলেকট্রনটা। ইলেকট্রনটা কি করবে? এই যে 1, 2, 3টে সেল আমি এখানে এঁকেছি, এই সেলের মধ্যে নির্দিষ্ট নাম্বারে রোটেট করতে থাকবে বা আবর্তন করতে থাকবে। দেখুন আমি প্রথম সেল, যেটাকে আমরা বলি কে সেল, সেটার মধ্যে 2টো দেখিয়েছি। তারপর আসছে এম সেল, কে এর পর আসছে এল সেল, ঠিক আছে, সেটাতে আমি 8টা দেখিয়েছি। আর তারপর আসছে এম সেল, যেটাতে আমি লাস্টের ভ্যালেন্স সেল এবং জটা পড়ে থাকবে 3টে দেখিয়েছি। কিভাবে দেখালাম একটু দেখাই। 13টা হচ্ছে তোমার টোটাল ইলেকট্রন এটার মধ্যে আছে। প্রথমেরটাতে যদি 2টো থাকে, তারপরেরটাতে যদি 8টা থাকে, তাহলে 2 + 8 10টা আমার কমপ্লিট হয়ে গেল, পড়ে রইল আর 3টে। হ্যাঁ, এই যে 3টে ইলেকট্রন, এইটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রনস। এই 3টে ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রনস। এখানে আমি লিখেছি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইজ 3। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা অ্যাটম যার বাইরের সেলে 3টে ইলেকট্রন বর্তমান, এর তাই জন্য বলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 3। এবার একটা জিনিস বোঝাই, খুব সিম্পল একটা জিনিস, প্রত্যেকটা অ্যাটম চায় আমি কোনো রিয়াকশন করব না, আমি সবসময় রেস্টে থাকবো। তার জন্য তাদের কি করতে হবে? তার জন্য তাদের একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে হবে। এখন এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হলো আউটার মোস্ট সেল বা ভ্যালেন্স সেলের মধ্যে 8টা ইলেকট্রন বর্তমান থাকতে হবে, তার বেশিও নয় তার কমও নয়। আর প্রত্যেকটা অ্যাটম কি চায়? যে আমি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাচিভ করব। কিভাবে? আমার কাছে যদি এক্সেস ইলেকট্রন থাকে সেটা অন্যকে দিয়ে দেব, আর আমার কাছে যদি কম ইলেকট্রন থাকে সেটা অন্যের কাছ থেকে আমি নেব। তো এই কারণেই কিন্তু রিয়াকশন হয় বা ইলেকট্রিসিটি জেনারেট হয়, সব কিছুর মূলে হচ্ছে এই একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করা। যেমন এখানে আমি দেখিয়েছি যে অ্যালুমিনিয়ামের বাইরের সেলে 3টে ইলেকট্রন আছে, তাহলে অ্যালুমিনিয়ামের টেন্ডেন্সিটাই থাকবে যে আমি 3টে ইলেকট্রনকে কি করে আমার বাইরের সেলটা থেকে বার করে দেব, বা কি করে আমি অন্য আরেকটা অ্যাটমকে এটা ডোনেট করব, যাতে কিনা আমার বাইরের সেলে এই যে 8টা ইলেকট্রন এটাই থেকে যায়, আমার বাইরের এই এক্সট্রা সেলটাকে আমি ভ্যানিশ করতে চাই। এই কারণেই অ্যালুমিনিয়াম কি করে? ইলেকট্রনগুলো ছেড়ে দেয় এবং অন্য অ্যাটম সেই ইলেকট্রনগুলো গ্রহণ করে। আর অ্যালুমিনিয়াম যখনই ইলেকট্রনটা ছাড়ে তখনই একটা ইলেকট্রিসিটি তৈরি হয়। এবার এখানে আমি একবার দেখিয়ে দিয়েছি এই যে অ্যাটম যখন ইলেকট্রন গ্রহণ করে তখন নেগেটিভ আয়নে কনভার্ট হয়, যেটাকে বলা হয় অ্যানায়ন। আর অ্যাটম যখন ইলেকট্রন ছাড়ে নেগেটিভ, দেখুন এখানে একটা মাইনাস দেখিয়েছি, আর ইলেকট্রন লস করে তখন পজিটিভ আয়নে কনভার্টেড হয়, যেটাকে বলা হয় ক্যাটায়ন। এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এবং এটা আমি আগেও উল্লেখ করেছি যে প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে, ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, নিউট্রনস কিন্তু নিউট্রাল, মানে এদের কোনো চার্জ থাকে না। একটা লাইন আমি এখানে লিখেছি, একটু পড়ে শোনাই। When an electron is extracted from an atom, then electricity is produced. As they carry negative charge, they act as charge carriers. মানে একটা অ্যাটম থেকে যখন আমি একটা ইলেকট্রনকে বার করে নিয়ে আসি,
যেহেতু ওই ইলেকট্রনটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাই কিন্তু ও একটা চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে। এই যে কপার ওয়্যার, যেটা আমাদের বাড়িতে যখন নতুন বাড়ি হয় যখন ওয়্যারিংয়ের কাজে লাগে, এই কপার ওয়্যারটা কি? কপার ওয়্যারটা আর আসলে কিছুই না, কাউন্টলেস কপার অ্যাটমস, মানে নিউমেরাস নাম্বার অফ কপার অ্যাটমসকে একসাথে লাগিয়ে তার মধ্যে ধরুন একটা কপার অ্যাটম, তার থেকে একটা ইলেকট্রন ভ্যালেন্স সেল থেকে বার করলাম, আর একটা অ্যাটমে সেটা লাগালাম, মানে সেটা গিয়ে আর একটা অ্যাটম নিল, আবার সেখান থেকে একটা ইজেক্ট হলো, আবার গিয়ে একটা অ্যাটমে কপার অ্যাটমে গেল, এইভাবে একটা চেন তৈরি হয়। তো এটাকেই বলে কপার ওয়্যার এবং এইভাবেই কপার ওয়্যার কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করে। তো এবার চলে আসি যে এতক্ষণ বলছি যে একটা অ্যাটম থেকে আমি একটা ইলেকট্রনকে বার করে দেব। এতই কি সহজ একটা ইলেকট্রনকে বার করে দেওয়া? তার জন্য কি করতে হবে? বাইরে থেকে আমাকে এক্সটার্নাল এনার্জি সোর্স প্রোভাইড করতে হবে। এখন এই এক্সটার্নাল এনার্জিটা কীরকম হতে পারে? একটা হতে পারে ফ্রিকশন, খুব জোর ঘষা লাগানো হলো, ঠিক আছে? তো এই ঘষা লাগানোর ফলে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়। আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই। কোম্ব বা চিরুনি যেটা থাকে সেটা আমাদের চুলের মধ্যে বারবার যদি আমরা ঘষা লাগাই, হ্যাঁ, মানে আমরা বারবার ধরুন এই কোম্বটা দিয়ে আমাদের স্ক্যাল্পের মধ্যে ঘষা লাগালাম, তো নিচে আমি আমার মানে ধরুন নিচে ফ্লোরের মধ্যে আমি কিছু কাগজ রেখে দিয়েছি, হ্যাঁ, কিছু কাগজের টুকরো রেখে দিয়েছি, পেপার কাটিংস, ছোট্ট 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 টুকরো। কোম্বটা স্ক্যাল্পে বারবার ঘষার পর আমি যদি ওই টুকরোগুলোর সামনে চিরুনিটা ধরি, বা আপনারাও হয়তো করে থাকবেন জিনিসটা, দেখবেন যে একটা অ্যাট্রাকশন সৃষ্টি হয় অদ্ভুত, আর কাগজগুলো ওই চিরুনিটার দিকে চলে আসে, একটা স্ট্যাটিক অ্যাট্রাকশন তৈরি হয়। তো ফ্রিকশনের ফলে সেরকম একটা ইলেকট্রিসিটি তৈরি হয় যেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটা কিসের মধ্যে প্রডিউসড হয়? ধরুন সিল্কের মধ্যে হয় বা রাবারের মধ্যে হয়, এইসবে হয়। লাইট, যেটা হলো আমাদের মেন টপিক, সোলার সিস্টেম, লাইট যেটা আমরা পাই সূর্যের থেকে, সেটা কাজে লাগিয়ে আমরা ফটো সেলে ইলেকট্রন ইজেক্ট করতে পারি। এরপর আসছে হিট, যেটা থার্মোকাপলিং মেথডে হয়। কেমিক্যাল অ্যাকশন হয়, যেটা কিনা এনার্জি স্টোরেজ সেলে হয় বা ব্যাটারিতে হয়। আর ম্যাগনেটিজম হয়, যেটা কিনা জেনারেটার্সে কাজে লাগে। তো এই হলো পদ্ধতি যার সাহায্যে আমরা বাইরের থেকে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে পারি, বা একটা ইলেকট্রনকে একটা অ্যাটম থেকে অন্য একটা অ্যাটমে ট্রান্সফার করতে পারি। আচ্ছা, এরপর চলে আসি মেটেরিয়ালস ইউজড ফর ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এই যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক হয় তার জন্য কি ধরনের মেটেরিয়াল আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো 3 ধরনের জেনারেলি মেটেরিয়াল আমরা আমরা জানি যেটা হয়। একটা হচ্ছে কন্ডাক্টর, 2 হলো সেমিকন্ডাক্টর, আর 3 হলো ইনসুলেটর। কন্ডাক্টর কারা? কন্ডাক্টর হচ্ছে সেই সমস্ত মেটেরিয়াল যারা ইলেকট্রিক চার্জকে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে পৌঁছে দিতে সাহায্য করে। জেনারেলি এই কন্ডাক্টর যারা হয় তাদের বাইরের সেল বা ভ্যালেন্স সেলে 1 থেকে 3টে ভ্যালেন্স ইলেকট্রন থাকতে পারে। এরপর আছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কারা? সেমিকন্ডাক্টর তারা যারা কিনা অল্প বিস্তর বা মডারেটলি কারেন্টকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছে দিতে পারে, এবং এদের ইলেকট্রনিক থিওরি অনুযায়ী ভ্যালেন্স সেলে 4টে ইলেকট্রন থাকে, 4 নাম্বার অফ ইলেকট্রনস। আরেকটা থাকে ইনসুলেটর, যারা একদমই রেজিস্ট্যান্ট টু ইলেকট্রিসিটি, মানে এরা ইলেকট্রিসিটিকে কোনোভাবেই একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে বা নিজেদের থ্রু পাস করতে দেয় না। এবং এদের আমি যদি দেখাই, এই যে এটা হলো ইনসুলেটর, এর দেখুন ভ্যালেন্স সেলে কিন্তু এর ভ্যালেন্স সেলে কিন্তু 8টা ইলেকট্রনই আপনারা দেখতে পাবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তার মানে কি এ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে ফেলেছে, সুতরাং এর কোনো রকম রিয়াকশনে টেক পার্ট করার কোনো ইচ্ছা নেই, আর এই ইলেকট্রিসিটিকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয় না। এখন কন্ডাক্টর অনেক ধরনের হতে পারে। কন্ডাক্টর মেনলি ইউজ কেন করা হয়, প্রপার্টি কি কি কন্ডাক্টরের? কন্ডাক্টরের হচ্ছে এরা কারেন্টকে খুব ইজিলি কন্ডাক্ট করতে পারে, এদের রেজিস্ট্যান্স বা রোধ যেটা সেটা খুবই কম হয়, এদের টেনসাইল স্ট্রেসটা
খুব বেশি হয়, ফ্লেক্সিবল হয় খুব বেশি, আর এরা করোশন, রেন বা হিট এর দ্বারা এফেক্টেড হয় না, ঠিক আছে। আর এটা হচ্ছে লো কস্টিং হয়। আমাদের তো কস্টিংয়ের কথাটাও মাথায় রাখতে হবে, যাতে কস্টিংটাও কম হয়, এরকম জিনিসই আমাদের ইউজ করতে হবে। তো কন্ডাক্টরে কি হয়, কস্টিংটা কম হয়, ঠিক আছে। কন্ডাক্টর বিভিন্ন ধরনের হতে পারে, সলিড কন্ডাক্টর হতে পারে, বিভিন্ন মেটাল হলো সলিড কন্ডাক্টরের এক্সাম্পল, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এরা হচ্ছে সলিড কন্ডাক্টরের এক্সাম্পল। কন্ডাক্টর লিকুইড হতে পারে, যেমন ধরুন মার্কারি হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে। কন্ডাক্টর গ্যাসিয়াসও হতে পারে, যেমন হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন। সেমিকন্ডাক্টর কীরকম হয়, সেমিকন্ডাক্টর ধরুন সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, এগুলো হলো সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটর কি, যাদের পুরোপুরি 8টা করে ইলেকট্রন বর্তমান থাকছে, যেমন ধরুন হার্ড ইনসুলেটর বলতে বেকেলাইট, পোর্সেলিন, উড। সফট ইনসুলেটরের মধ্যে থাকে রাবার, পলিভিনাইল ক্লোরাইড, ভার্নিশ মিনারেল অয়েল, এটসেট্রা। এবার আমি একটু ব্যান্ড থিওরি, যেটা সলিডের মধ্যে মানে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের পার্থক্যটা কিভাবে বোঝানো যায়, সেটা একটু ব্যান্ড থিওরির মাধ্যমে বুঝিয়ে দেবো। এখানে আমার স্লাইডের রাইট সাইডে একটা ডায়াগ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আমি 3টে ছবি দেখিয়েছি। ফার্স্ট হচ্ছে তোমার ইনসুলেটরের একটা, সেকেন্ড হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা, আর থার্ড হচ্ছে কন্ডাক্টরের একটা। এখানে 2টো বক্স আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। ফার্স্ট ক্ষেত্রে চলে যাই, ইনসুলেটরের ক্ষেত্রে একটা বক্স দেখতে পাচ্ছি, যেখানে একটু গ্রে কালার দিয়ে বক্সটা ফিল করা আছে। এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, যেটা কিনা ইলেকট্রন দ্বারা অকিউপাইড থাকে। আর উপরে একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটু হালকা লাইট একটা ফিল্ড একটা বক্স আছে, যেটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যেটা কিন্তু আনঅকিউপাইড থাকে। এখন ইলেকট্রনটাকে কি করতে হয়, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে হয় কারেন্টকে, ইলেকট্রিসিটিকে প্রডিউস করার জন্য। এখন জেনারেলি এই ব্যান্ডের, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপিংটা যত বড় হবে, এটাকে এনার্জি গ্যাপ বলে। এই গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ। এই গ্যাপটা যতটা বড় হবে, ততটাই ইলেকট্রনটার এই ভ্যালেন্স ব্যান্ড থেকে আর কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে ততটাই ডিফিকাল্টি হবে। এই কারণেই ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি এরা ক্যারি বা প্রডিউস করতে পারে না। এবার চলে আসি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিন্তু খুব অল্প একটা গ্যাপিং থাকছে, তাই ইজিলি এই সেমিকন্ডাক্টরটাকে আমরা ডোপিং করে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে এক্সাইট করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে দিতে পারি, এবং তাতে কি হয়, ড্রাস্টিক্যালি একটা কারেন্ট ফ্লো খুব ড্রাস্টিক্যালি ইনক্রিজ করে যায়। আর কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড যেটা, সেটা একদম কিন্তু প্যারালালি ওভারল্যাপ করে আছে, যাতে কি না ইলেকট্রন এক্সাইট করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছানো এবং কারেন্ট তৈরি হওয়ার মধ্যে ব্যাপারটা খুবই মানে কি বলবো, ব্যাপারটা খুব কুইকলি হয়ে যায়, যে জন্য আমরা কন্ডাক্টরটাকে অ্যাভয়েড করি এক্ষেত্রে। আর সেমিকন্ডাক্টরটা কিন্তু এক্ষেত্রে আমাদের বেস্ট মেটেরিয়াল, যেটা কিনা আমরা সোলার সিস্টেমে ইউজ করি। এখানেও দেখিয়ে দিয়েছি ইনসুলেটরের ক্ষেত্রে, দেখো এনার্জিটা ওপর দিকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এই নিচের থেকে ওপরে এই এনার্জি গ্যাপটা ইনসুলেটরের ক্ষেত্রে কতটা বেশি, এই কারণে ইনসুলেটরে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো হয় না। কন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ডটা, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিন্তু কোনো এনার্জি গ্যাপ নেই, এটা প্যারালালি ওভারল্যাপ করে আছে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা পারফেক্ট এক্সাম্পল, এনার্জি গ্যাপ ইজি দিয়ে যেটাকে বোঝানো হয়েছে, সেটা কিন্তু মিনিমাল আছে। দ্যাট ইজ ওয়াই আমরা সেমিকন্ডাক্টরটাকে কিন্তু পারফেক্ট মেটেরিয়াল ফর সোলার সিস্টেম হিসাবে ব্যবহার করি, এবং এটা দিয়েই আমরা সোলার সেলগুলো বানানো হয়। একটা সোলার সেলে ক্রিস্টালাইন সিলিকনটা
কন্ডাক্টিভ লেয়ারগুলোর মধ্যে স্যান্ডউইচ অবস্থায় থাকে। প্রত্যেকটা সিলিকন অ্যাটম তার চারপাশে 4টে স্ট্রং বন্ড দিয়ে কানেক্টেড থাকে, যেগুলো ইলেকট্রনকে তার জায়গায় ধরে রাখে যাতে কোনো কারেন্ট ফ্লো না হয়। এখানে ছবিতে যেমন দেখা যাচ্ছে যে এক একটা অ্যাটম চারিদিকে 4টে বন্ড দিয়ে 4টে অ্যাটমের সাথে যুক্ত আছে। তাই একটা সিলিকন সোলার সেল দুটো ডিফারেন্ট সিলিকন লেয়ার ইউজ করে তৈরি করা হয়। একটা হলো এন টাইপ আর একটা হলো পি টাইপ। এন টাইপে কি করা হয়? এন টাইপে সিলিকনের মধ্যে একটা 5 ভ্যালেন্সির কোনো ইম্পিউরিটিকে ডোপিং করিয়ে ইলেকট্রনকে এক্সেস করে দেওয়া হয়, আর পি টাইপে কোনো 3 ভ্যালেন্সির অ্যাটমকে ডোপিং করিয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি করা হয়, যাতে একটা পি আর এন জাংশন তৈরি হয়। পি আর এন একটা জাংশন তৈরি হয়, দেখা যাচ্ছে এই ছবির মধ্যে উপরে এন জাংশন, নিচে পি জাংশনটা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এই এন টাইপের মধ্যে ইলেকট্রনের এক্সেস থাকে, আর পি টাইপের মধ্যে থাকে এক্সট্রা স্পেস ফর ইলেকট্রন, যেটাকে বলা হয় হোল। এখানে একটা পিএন জাংশন তৈরি করা হয়। যখন পিএন জাংশন মিট করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, নেগেটিভ চার্জ একদিকে তৈরি হয় আর পজিটিভ চার্জ আর একদিকে তৈরি হয়। এবার সূর্যের আলোর মধ্যে ফোটন নামক খুব ক্ষুদ্র অনেক কণা থাকে, যেগুলো খুব শক্তিশালী হয়। এখন ধরে নেওয়া যাক এরকমই একটা শক্তিশালী ফোটন কণা এসে এই সিলিকন সেলের মধ্যে অ্যাটাক করে। অ্যাটাক করলে কি হবে? এই যে এখানে অ্যাটম আছে, অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করে নেয় এবং তার জায়গায় একটা হোল সৃষ্টি করে। এখন এই ইলেকট্রনটা এই হোলটার চারপাশ দিয়ে গোটা সেলটার মধ্যে কিন্তু খুব ফ্রিভাবে মুভ করতে পারে, যেমন দেখিয়ে দেওয়া হয়েছে, খুব ফ্রিভাবে মুভ করতে পারে। কিন্তু পিএন জাংশনের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকায় ইলেকট্রনটা একদিকে চলে যায়, হ্যাঁ, এবং এটা যায় হচ্ছে এন টাইপের দিকে, আর হোলটা আরেক দিকে চলে আসে, যেটা যায় হচ্ছে পি টাইপের দিকে। এই ইলেকট্রনের ফ্লোটাকে ক্যাচ করে নিয়ে একটা থিন মেটাল ফিঙ্গারের মধ্যে, যেটা সেলের টপে থাকে, সেখানে ওগুলোকে আবদ্ধ করে নিয়ে ইলেকট্রনটাকে একটা এক্সটার্নাল সার্কিটে ঘুরিয়ে লাইট, বাল্ব এই জাতীয় জিনিস ইলেকট্রিসিটি জেনারেট করে চালানো হয়।